কাকডাকা ভোরে ঘুম ভেঙে গেল নাজের। ঘুমুজোড়ানো চোখে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল কাঁটায় কাঁটায় 6টা বাজছে। এত সকালে তো কোনোদিন তার ঘুম ভাঙে না, তবে আজ ভাঙল কেন? 7-5 ভাবনার মাঝেই নাজ নিজেকে আবিষ্কার করল সাইমের বুকে। ছেলেটা তার হাতের বাঁধনে আগলে রেখেছে তাকে। কি সাংঘাতিক ব্যাপার! মুহূর্তেই মনে পড়ে গেল গত রাতের ঘটনা। লজ্জায় নাজের চোখমুখ রক্তিম বর্ণ ধারণ করল। এতটা লজ্জা বেচারি এ জীবনে পায়নি। আজ এই মানুষটার সামনে দাঁড়াবে কি করে ভাবতেই আরেক দফা লজ্জার স্রোত বয়ে গেল তাকে প্রকম্পিত করে। নাজ সাবধানে সাইমের হাতটা সরিয়ে ফেলল। উঠতে যাবে, ঠিক তখনই টের পেল পরিচিত ওই হাতের স্পর্শ। চোখের পলকে সায়ম তাকে টেনে এনে আবারও ফেলল নিজ বুকে। ঘুমুজোড়ানো কণ্ঠে বলল, কোথায় পালাচ্ছ? নাজ লজ্জায় মিয়ে গিয়ে কম্পিত স্বরে বলল, পালাচ্ছি না তো। সায়ম তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতে ধরতে বলল, এখন উঠতে হবে না, শুয়ে থাকো। এক ফোঁটাও নড়ার শক্তি পেল না নাজ। নিঃশব্দে গুটিসুটি মেরে পড়ে রইল তার প্রিয় মানুষটার বুকে। সাইমের প্রশান্ত হৃদয়ের ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে নাজ। এই হৃদস্পন্দনে জাদুকরী একটা ব্যাপার একটা। যতবারই কানে বেজে ওঠে, ভিন্ন এক জগতে হারিয়ে যায় নাজ। আবার যে কখন একরাশ ঘুম এসে আঁকড়ে ধরল, নাজ নিজেই টের পেল না। ঘুম ভাঙল ঘণ্টা দুয়েক পর, সাইমের ডাকে। সাইম নাজকে আলতো ধাক্কা দিয়ে কোমল স্বরে বলল, এই যে ম্যাডাম, উঠে পড়ুন, আর কত ঘুমাবেন? সঙ্গে সঙ্গে নাজ ধর্মড় করে উঠে বসল। যেন পৃথিবীতে মহাপ্রলয় এসে গেছে, এক্ষুনি না উঠলে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। আচমকা ঘুম ভাঙায় কিছু বুঝতে না পেরে নাজ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সাইমের দিকে। মেয়েটার সেই চাহনি দেখে সাইম মনে মনে হেসে উঠলেও তা প্রকাশ করল না। ঘড়ির দিকে চোখ পড়তেই নাজ চমকে উঠে বলল, এত দেরি করে ফেললাম। আমাকে ডাকবেন না। সাইম দুষ্টুমির হাসি হেসে বলল, এখন থেকে ডাকছি। প্রায় ঘণ্টা খানেক তো হলই। যেভাবে নাক ডেকে ঘুমাও তুমি। নাজ আহত গলায় বলল, কি যা তা বলছেন? আমি মোটেও নাক ডাকি না। নাক যে ডাকো না, তুমি জানলে কি করে? মানুষ তো আর নিজের নাক ডাকা শুনতে পায় না, বুঝতে তো পারে। তাছাড়া নাক ডাকা ব্যাপারটা আমার পার্সোনালিটির সাথে যায় না। দাঁড়াও, একদিন কায়দা করে তোমার নাক ডাকা রেকর্ড করে রাখব। তাহলেই টের পাবে নিজের পার্সোনালিটি কেমন। নাজ সরু চোখে তাকিয়ে রইল সাইমের দিকে। ছেলেটা বহু কষ্টে হাসি চেপে রাখার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে তার রাগ যেন আরো কয়েকগুণ বেড়ে গেল। ভেবেছিল ঘুম থেকে উঠে লজ্জায় সাইমের সামনেই দাঁড়াতে পারবে না, কিন্তু হলো তার ঠিক উল্টো। কি প্রয়োজন ছিল সকাল সকাল তাকে এভাবে রাগিয়ে দেওয়ার? নাজ রাগে গোজগজ করতে করতে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। সে চলে যেতেই হাসিটা আর চেপে রাখতে পারল না সায়ম। মেয়েটার রাগে ফুলে থাকা মুখটা দেখার জন্যে হলেও প্রতিদিন একবার করে তাকে রাগিয়ে দিতে হবে। গোসল সেরে ফিরে এসেই নাজ দেখতে পায় টেবিলে নাস্তা সাজানো। কি সর্বনাশ! সাইম এত সব করল কখন? রান্নাঘর থেকে খুন্তি নাড়ানাড়ির আওয়াজ আসছে। এত কিছুর পরেও আবার কি রাঁধছে ছেলেটা? ব্যস্ত পায়ে রান্নাঘরে যেতেই নাজ দেখল সায়মতি যত্ন নিয়ে সাবধানে অমলেট বানাচ্ছে। তার এই অমলেট সত্যিই দারুণ হয়। ডিমের মধ্যে মিহি করে কাটা পেঁয়াজ কুচি, টমেটো, লবণ আর গোলমরিচ। মাঝে মাঝে ইচ্ছে হলে ধনিয়া পাতাও দেওয়া যায়, তবে সেটা নির্ভর করে ইচ্ছের ওপরেই। নাজ ব্যস্ত গলায় বলল, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? সাইম কোমল স্বরে বলল, ভাবলাম সকাল সকাল আমার বউটার একটু যত্ন নিই। নাজের লজ্জারাঙা মুখটা মনের অজান্তেই হেসে উঠল। জীবনে কত সকালই তো এসেছে, তবে আজকের মতো সুন্দর সকাল আর আসেনি।
দীর্ঘ ছুটি শেষে আজ অফিসে ফিরেছে সায়েম। তার মতো কাজপাগল মানুষ টানা 8 দিন অফিসে যায়নি, ব্যাপারটা যেন অষ্টম আশ্চর্য। নিজের কর্মকাণ্ডে ক্রমশ নিজেই অবাক হয়ে যাচ্ছে সায়েম। এই কোম্পানি থেকে তার কাছে চাকরির অফার এসেছিল এমবিএ পাশ করার আগেই। সেই থেকে আজ অবধি কতগুলো বছর পার হয়েছে। সাধারণ এমপ্লয়ি থেকে সে আজ হয়েছে কোম্পানির সিইও। আগে ওপরমহলের নির্দেশ অনুযায়ী কাজ করত, আজ নিজেই ওপরমহলে বসে সকলকে নির্দেশ দিচ্ছে। এতগুলো বছরে কোম্পানির নির্ধারিত ছুটি ছাড়া একটি দিনও নিজ থেকে ছুটি নেয়নি সায়েম। এবারই প্রথম। অফিসে যাওয়ার আগে বাড়ির মূল দরজার সামনে নাজকে শক্ত করে জড়িয়ে ধরল সায়েম। নিমিষেই এক অদৃশ্য হাহাকার নিজের উপস্থিতির জানান দিল নাজের হৃদয় জুড়ে। মানুষটা আগেও তো বহুবার তাকে একা রেখে অফিসে গেছে। কই, তখন তো এমনটা অনুভূত হয়নি। নাজ অস্পষ্ট গলায় বলল, সাবধানে যাবেন, আর পৌঁছেই আমাকে ফোন করে জানাবেন। সায়েম তার দিকে তাকিয়ে অন্যরকম গলায় বলল, আর কিছু? থু, কি? আমাকে বেশি বেশি মনে করবেন। মৃদু হাসি ফুটে উঠল সায়েমের ঠোঁটে। পরমুহূর্তেই সেই ঠোঁটের সম্মোহনী স্পর্শ গিয়ে পড়ল নাজের কপালে। সায়েম বেরিয়ে যেতেই ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ল নাজ। এতদিন সকালটা কাটত পড়াশোনার মাঝেই। তবে আজ কি করবে বেচারি? কি করা যায় ভাবতে ভাবতেই তার চোখ দুটো পড়ল গতকাল কেনা বইগুলোর ওপর। প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল তার ঠোঁট জুড়ে। বই পড়তে পড়তে এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে পড়া ছাড়া অন্যভাবে সময়টা পার করার কথা কল্পনাও করা যায় না। নাজ বারান্দায় গিয়ে বসল হুমায়ুন আহমেদের আমার আছে জল বইটি নিয়ে। এই বইয়ের ওপর নির্মিত সিনেমা সে আগেই দেখেছে। বেশ অনেক জায়গাতেই সিনেমার সঙ্গে বইয়ের মিল নেই। তবুও পড়তে গিয়ে বারবার চোখের সামনে ভেসে উঠছে এই সিনেমায় অভিনয় করা অভিনেতাদের মুখ। নাজ চিরকালই উপন্যাস পড়তে গিয়ে নায়িকার চরিত্রে নিজেকে কল্পনা করে। আজও দিলু হিসেবে নিজেকেই কল্পনা করতে চাইছে, কিন্তু বারবার চোখের সামনে ভেসে উঠছে ওই অভিনেত্রীর মুখটাই। কোনো মানে হয়? বেলা 11টা বাজার একটু আগেই জরিনা চলে এল। নাজকেও বই ছেড়ে উঠতে হলো। নাজ এফএম রেডিও হলে এই মেয়েটা একটা আস্ত রেডিও স্টেশন। কথা বলে মাথা ধরিয়ে না দেওয়া পর্যন্ত তার শান্তি নেই। তার কথার ভিড়ে বই পড়া তো দূরের কথা, পড়ার কথা চিন্তাও করা যায় না। ঝাল ঝাল গরুর মাংস আর পোলাও নাকি সাইমের ভীষণ পছন্দের। নাজ ঠিক করেছে তার প্রিয় মানুষটার প্রিয় খাবারগুলো আজ নিজ হাতে রাঁধবে। ভাবনা অনুযায়ী রান্নাঘরে খুন্তি নাড়ছে আর ফোনের লাইনে থেকে অপর প্রান্ত থেকে সকল নির্দেশনা দিচ্ছে তার শাশুড়িমা। হাসনা বেগম বিজ্ঞ গলায় বলল, পেঁয়াজ ভাজা হয়েছে বৌমা। হচ্ছে মা। পেঁয়াজের রং লালচে বাদামি হয়ে এসেছে। নাজ চোখ দুটো ছোট ছোট করে বলল, লালচে বাদামি আবার কি? কিছুটা লালচে আবার কিছুটা বাদামি। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। নাজ ভালো করে খেয়াল করে দেখেও কিছুই বুঝতে পারল না। তাই জরিনাকে ডেকে বলল, জরিনা দেখ তো হয়েছে কিনা। জরিনা কিছুটা সময় হাড়ির দিকে তাকিয়ে থেকে বলল, না আফা, আরেকটু ভাজন লাগব। মা জরিনা বলছে এখনো হয়নি। হাসনা বেগম চিন্তিত গলায় বললেন, কিছুই তো বুঝতে পারছি না বৌমা। এতক্ষণ সময় লাগার তো কথা না। দাঁড়ান মা, আমি কনার মোবাইলে ভিডিও কল দিচ্ছি, নিজেই দেখুন কি অবস্থা। ভিডিও কল দিতেই সবকিছুই পরিষ্কার হয়ে গেল হাসনা বেগমের কাছে। এতটা সময় নাজের চুলার আঁচ কমানো ছিল বলেই রান্না হতে এতটা সময় লাগছিল। দেখে দেখে বাকিটা নির্দেশনা খুব সহজেই দিতে পারলেন তিনি। এবার 2 চামচ টক দই দাও বৌমা। 2 চামচ? কিন্তু মা ইউটিউবে তো 1 চামচি দিয়েছে।
হাসনা বেগম কঠিন গলায় বললেন, এটা তোমার ইউটিউবের রেসিপি নয় বৌমা, আমার রেসিপি। যা বলছি তাই করো তো। ভাগ্যিস ইন্টারনেট জিনিসটা ছিল, না হলে মাইলের পর মাইল দূরত্বে থাকা একজন কাউকে এত সহজে রান্না শেখাতে পারত। মশলা কষিয়ে মাংস সিদ্ধ হওয়ার অপেক্ষা করছে নাজ। এখন আর অপর প্রান্তে হাসনা বেগমের বসে থাকার প্রয়োজন নেই। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নাজ এসে বসল টিভির সামনে। রান্না হতে হতে আরও ঘন্টা খানেক সময় লাগবে। সময়টুকু না হয় টিভি দেখেই কাটানো যাক। হঠাৎই নাজের ফোনটা বেজে উঠল, স্ক্রিনে ভেসে উঠেছে তুষির নাম। একটা সময় ছিল প্রতিদিন মেয়েটার সঙ্গে দেখা হতো। আহারে, আজ কতদিন হয়ে গেল দুজনের দেখা নেই। প্রিয় বন্ধুগুলো হয়তো চোখের সামনে দিয়ে এভাবেই একটু একটু করে হারিয়ে যায়। ফোন রিসিভ, কানে এল তুষির ব্যস্ত গলা, নাজ তুই কই? বাসায়। আর কোথায় থাকবো? বাসায় মানে ঢাকার বাসায়? ও, আমি তো ভেবেছিলাম ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে গেছিস। তুইই তো বলেছিলে রেজাল্ট বের হবার পরপর বাড়ি ফিরে যাবি। আম্মনেই হেসে উঠল নাজ। প্রকৃত ঘটনা তুষি জানতে পারলে তাকে পচানোর কোনো সুযোগই হাতছাড়া করবে না। তুষি বিরক্ত গলায় বলল, আবার হাসছিস কেন? কিছু না, এমনি। তুই কিছু বলবি? বলবই তো। শোন, আমি একটা কোচিং সেন্টারে নাম লেখাতে এসেছি। কোচিং সেন্টারটা আমাদের কলেজের কাছেই। তুই কি ভর্তি পরীক্ষার জন্যে কোচিং করবি? হ্যাঁ, ভালো জায়গায় চান্স পেতে হলে করতে তো হবেই। তুই অবশ্য কোচিং টোচিং না করলেও ভালো জায়গাতেই চান্স পাবি। কি যে বলিস! আমি জীবনে অনেক স্টুডেন্টকে দেখেছি যারা সারা জীবন লেখাপড়ায় ভালো হওয়া সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি। বুঝেছি বুঝেছি। তাহলে তোর নামটাও লিখিয়ে রাখলাম। শুনেছি এই কোচিং সেন্টারটা অনেক ভালো। ঠিক আছে, লিখিয়ে রাখো। নাজের সঙ্গে খাওয়া দাওয়া করে বিদায় নিল জরিনা। খাওয়ার পুরোটা সময় তার মুখে লেগেছিল নাজের রান্নার প্রশংসা। অল্প কিছু দিনেই রান্নার হাত পাকিয়ে ফেলেছে মেয়েটা। কে বলবে এই মেয়ে একদিন পানি গরম করা ছাড়া কিছুই পারত না। দুপুরের এই সময়টা বড্ড আলসেমিতে কাটে নাজের। সারাটা সকাল জরিনার সঙ্গে গল্পে গল্পে কেটে যায়। তবে এই সময়টাতে করার মতো তেমন কিছুই থাকে না। থাকলেও করতে ইচ্ছে হয় না। বইটাও এখন আর পড়তে ইচ্ছা করছে না। বিচিত্র এক ক্লান্তি আঁকড়ে ধরে রেখেছে তাকে। ঘুম ঘুম ভাব হচ্ছে, তবে ঘুমাতে ইচ্ছা করছে না। নাজের এই এক অদ্ভুত অভ্যাস। মাঝে মাঝে চোখে প্রবল ঘুম নেমে আসে, কিন্তু ঘুমানোর ইচ্ছে হয় না। আবার মাঝে মাঝে ঘুমাতে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু ঘুম আর পায় না। নিজের এসব পাগলামিতে নিজেই হেসে ওঠে নাজ। হঠাৎই মোবাইলে কণার ফোন এল। যাক, পরবর্তী কয়েকটা মিনিট আনন্দেই কাটানো যাবে। ফোন ধরতেই কণা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। নাজ চিন্তিত গলায় বলল, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। আরে বাবা, সর্বনাশটা কি সেটা বলবি তো। তুই দেখিসনি এখনো? নাজ অনিশ্চিত গলায় বলল, কি দেখব? ছেড়ে কাশ তো কণা। ভাইয়ার আইডিতে যা, নিজেই দেখতে পেয়ে যাবি। সাইমের নাম শুনতেই বুকটা ধক করে কেঁপে উঠল নাজের। কি সাংঘাতিক ব্যাপার! একে তো কণা বলছে সর্বনাশ হয়েছে, আবার সর্বনাশের কারণও নাকি লুকিয়ে আছে তার আইডিতে। মানুষটার কিছু হয়নি তো? দুশ্চিন্তার কালো মেঘগুলো এসে জড়ো হলো নাজের চোখে মুখে। ফোন কেটে চিন্তিত ভঙ্গিতে ফেসবুকে ঢুকল নাজ। মানুষটা খুঁজতে তার আইডি পর্যন্ত যেতে হলো। নিউজ ফিডের শীর্ষেই দেখা মিলল তার। মুহূর্তেই দুশ্চিন্তার কালো মেঘগুলো কেটে গিয়ে পাহাড় সমান বিস্ময় আর লজ্জা এসে ভর করল তার চেহারায়। সাইমের নতুন কভার ফটোতে নাজের ছবি।
গতকাল সবুজেরা ওই জায়গায় খালি পায়ে নাজের ছোটাছুটি করে বেড়ানোর ছবি। মানুষটা আবার এই ছবি কখন তুলল? ভালো করে ক্যাপশনের দিকে চোখ পড়তেই মুগ্ধতার এক প্রবল স্রোত শিরদাঁড়া প্রচম্পিত করে বয়ে গেল। ক্যাপশনে লেখা, মরি থট ইয়োসে চায়েল সাই কেন ওচারিভার ইয়োস ট্রাই আই ফলো টেলর শিফট। মানুষটা দিন দিন কি হচ্ছে যাচ্ছে। গতকাল সারাটা দিন নাজের কাছে নিজেকে সম্পূর্ণ নতুন এক রূপে উপস্থাপন করেই ক্ষান্ত হয়নি, আবার আবার গোটা পৃথিবীকে সেই নতুন রূপের জানান দিচ্ছে। সে কি বোঝে না তার এমন কর্মকাণ্ডে এই বাচ্চা মেয়েটা লজ্জায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বিকেলের দিকে আবারও চায়ের কাপ হাতে বইটা নিয়ে বসল। গল্পটা মোটামুটি ইন্টারেস্টিং পর্যায়ে দাঁড়িয়ে আছে। সকল প্রধান চরিত্ররা গিয়েছে পাখি শিকারে। হুমায়ুন আহমেদ সত্যিই ছিলেন শব্দের জাদুকর। অতি তুচ্ছ বিষয়কেও এমন সাবলীলভাবে উপস্থাপন করতেন, পড়তেই মুগ্ধতা ছড়িয়ে যায় মনে। পড়তে পড়তেই আবারও ফোনটা বেজে উঠল। ফোনটা আজ একটু পর পরই বেজে উঠছে। ঘটনা কি? পৃথিবী শুদ্ধ সকলের কি আজ একসঙ্গে নাজের কথা মনে পড়েছে? বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো, ভেসে ওঠা নামটা দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। ফোন করেছে শিউলি। মেয়েটার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। বিয়ে করে ময়মনসিংহ থেকে চট্টগ্রামে চলে গেছে প্রায় 1 বছর হল। মনে মনে অনুতপ্ত হয়ে উঠল নাজ। তারই উচিত ছিল একবার ফোন করে মেয়েটার খোঁজ খবর নেওয়া। মাঝে মাঝে আমরা নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অতি আপনজনদের খোঁজ নেওয়ার সময়টুকুও পাই না। ফোন রিসিভ করেই নাজ উৎফুল্ল গলায় বলল, শিউলি, কি খবর দোস্ত? অপর প্রান্ত থেকে শিউলি আন্তরিক গলায় বলল, এই তো চলছে দোস্ত। তুই কেমন আছিস? অবশেষে মনে পড়ল আমার কথা। বিয়ে শাদি করে দেখছি আমাদের ভুলেই গেছিস। তুই খুব মনে রেখে বসে আছিস বুঝি। তোর এত কি ব্যস্ততা যে আমার বিয়েতে আসার সময় পর্যন্ত হলো না। নাজ অপরাধীর ন্যায় বলে উঠল, সরি দোস্ত। একবার দেখা হোক, আমি সব খুলে বলবো। হয়েছে হয়েছে, নিজের হয়ে আর সাফাই গাইতে হবে না। শোন, তোকে ফোন করেছি কনগ্রাচুলেশনস জানাতে। তোর রেজাল্টের খবর পেয়ে কি যে খুশি হয়েছি। আমি জানতাম একদিন তুই সবাইকে তাক লাগিয়ে দিবি। নাজ বিনয়ী গলায় বলল, থ্যাংক ইউ। আমার থেকে অবশ্য উনার কৃতিত্বই বেশি। উনি না থাকলে হয়তো পড়ালেখাটাই চালিয়ে যেতে পারতাম না। জানিস, বিয়ে পরপর এক মুহূর্তও আমাকে টাইম পাস করতে দেখলে ভ্রু কুঁচকে বলতো, পড়তে বসো। শিউলি কিছুটা সময় চুপ করে থেকে অন্যমনস্ক গলায় বলল, তুই অনেক লাকি নাজ। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বল। কণা বলল, এবার নাকি পরীক্ষা দিসনি। ঘটনা কি? বাড়িতে যা পরিস্থিতি তাতে আমাকে বইয়ে মুখ গুজে পড়ালেখা করা মানায় না রে। মানে? শিউলি ক্লান্ত গলায় বলল, আমার শাশুড়ি আম্মার লিভার সিরোসিস ধরা পড়েছে। টানা 6 মাস বিছানায় পড়ে আছে বেচারি। একা একা খেতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না। এমন কঠিন সময় আমি যদি উনার সেবা যত্ন না করি তাহলে কে করবে বল। পরীক্ষা তো 1 বছর পরেও দেওয়া যাবে। ওহ, চিকিৎসা করাচ্ছিস ঠিকমতো? করাচ্ছি তো। ডাক্তার অপারেশন করতে বলেছে। শিহাবের আবার এদেশের ডাক্তারদের ওপর ভরসা নেই। ওর ইচ্ছা সিঙ্গাপুরে নিয়ে অপারেশন করাবে। সিঙ্গাপুরে যেতে হবে কেন? আমাদের দেশে কি আধুনিক চিকিৎসার অভাব পড়েছে? সেটাই তো ওকে বোঝাতে পারি না। এতগুলো টাকা একা হাতে জোগাড় করতে বেচারা একেবারে হিমশিম খাচ্ছে। আমি আবার এদিকে মাকে বললাম কয়েকটা গয়না বিক্রি করে টাকা পাঠাতে। নাজ ভ্রু সামান্য কুঁচকে বলল, কি আশ্চর্য। তোর শাশুড়ির অপারেশনের টাকা জোগাড় করতে খালাম্মার গয়না বিক্রি করতে হবে কেন?
শিউলি সঙ্গে সঙ্গে বলল, সমস্যা কোথায়? মা যেমন আমার, শাশুড়িও তো আমার। ওই গয়নাগুলো তো আলমারিতেই পড়ে থাকে। টাকাগুলো পেলে শিহাবের উপকার হবে। শিউলি: থু, তুই ভালো আছিস তো? ওমা, ভালো থাকবো না কেন? কি যে বলিস নাজ। সন্ধ্যা নামার খানিক বাদেই কানে ভেসে এলো সেই কাঙ্ক্ষিত কলিং বেলের আওয়াজ। দরজা খুলে সাইমের মুখটা দেখতেই দিনের সকল আলসেমি, বিরক্তিগুলো মুছে গেল। এদিকে ক্লান্ত হয়ে ফেরার পর নাজের হাসিটাই যেন সাইমের জন্যে খুলে দিল প্রশান্তির দ্বার। সাইম প্রায় প্রতিদিনই অফিস থেকে ফেরে একগাদা বাজার নিয়ে। নাজ বারবার বলে, ফ্রিজে যথেষ্ট বাজার আছে, রোজ রোজ বাজার করার প্রয়োজন নেই। কথাগুলোকে যেন কানেই নেয় না সাইম। তার কথা হলো, অফিস থেকে ফেরার সময় সংসারের জন্যে বাজার করতে তার ভালো লাগে। ফ্রিজে কি আছে না আছে সেটা তো আর তার দেখবার বিষয় নয়। সাইম ফ্রেশ এসে বসল বসার ঘরে। টিভির সামনে বসে অনবরত চ্যানেল ঘোরাচ্ছে। মানুষটার এই এক বদভ্যাস। দেখবে কিছুই না, পুরোটা সময় টিভির সামনে বসে চ্যানেল ঘোরাবে। নাজ কফি বানিয়ে তার সামনে রাখতে রাখতে বলল, শখ করে বাজার করবেন ভালো কথা, তাই বলে একটু দেখে শুনে জিনিসপত্র কিনবেন না? এমন প্রশ্নের পর শ্রোতার উচিত পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করা, কেন? যার উত্তরটা হবে উক্ত প্রসঙ্গ তোলার কারণ। কিন্তু সাইমের কাছ থেকে তেমন কোনো প্রশ্নই পাওয়া গেল না। তাই নাজ নিজে থেকেই আবারও বলল, বেগুন যা এনেছেন সবগুলো কানা। এমন বেগুন দেখলে কাল জরিনা আমাকে নির্ঘাত ঝাড়ি দেবে। কানা বেগুন আবার কি? বেগুনের কি চোখ আছে যে সে কানা হবে? মাঝে মধ্যে কথার ফাঁকে নাজ এমন কয়েকটা আঞ্চলিক শব্দ ঢুকিয়ে দেয় যেগুলো মাথার 6 ফুট ওপর দিয়ে চলে যায়। সাইম এবারও কিছু বলল না, নাজকে রীতিমতো উপেক্ষা করে একদৃষ্টিতে তাকিয়ে রইল টিভির দিকে। নাজ বিরক্ত গলায় বলল, এই যে, কি হলো আপনার? শুনছেন আমার কথা? সাইম এবার নাজের দিকে তাকিয়ে বলল, ওহ, আমাকে বলছিলে? আপনি ছাড়া এখানে আর কে আছে? সাইম ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি আড়াল করে বলল, এমন এই করলে বোঝা যায় না কি কাকে ডাকছ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমার একটা নামও আছে। নাজ জরসর ভঙ্গিতে বলল, তো? আপনাকে আমি নাম ধরে ডাকতে পারি। চিঠিতে তো ডেকেছিলে। চিঠির কথা মনে পড়তেই লজ্জায় চোখ দুটো গিয়ে পড়ল মেঝের দিকে। লেখার সময় বারবার মনে হচ্ছিল ছেলেটাকে নাম ধরে ডাকা উচিত হচ্ছে না। ইস, কেন যে সেদিন কালি দিয়ে ঘষে কেটে দেয়নি তার নামটা। হঠাৎই মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করব। নাজ খানিকটা সময় ভেবে বলল, কোন চিঠি যেন? আমার ঠিক মনে পড়ছে না। সাইম বাঁকা হাসি হেসে বলল, তাই না? আমার কাছে এসো, মনে করিয়ে দিচ্ছি। সাইম নাজের হাত ধরে এক হ্যাচকা টানে তাকে বসালো নিজের কোলে। আচমকা সাইমের এমন কাণ্ডে চোখ দুটো ছানাবড়া হওয়ার উপক্রম হল মেয়েটার। নাজ খেয়াল করল সাইমের অবাধ্য ঠোঁট দুটো ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তার দিকে। তাই সতর্ক কণ্ঠে বলল, এই না, এখন কোনো দুষ্টুমি না। সমস্যা কোথায়? আমাদের বাড়িভর্তি লোকজনও নেই যে তুমি কারো দেখে ফেলার অজুহাত দেবে। আপনাকে নিয়ে আর? সাইম নাজের ঠোঁটদ্বয়ের ওপরে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, কিসের আপনি? হ্যাঁ, আমি কি বাইরের কেউ যে সারাদিন আপনা আপনি করতে হবে? ঠোঁটের ওপর মানুষটার শীতল হাতের স্পর্শ, তার ওপরে আবার অমন নেশালো চাহনি, ক্রমশই ভিন্ন এক জগতে হারিয়ে যাচ্ছে নাজ। মুহূর্তেই নিঃশ্বাসের গতি অস্বাভাবিক পর্যায়ে চলে গেল। নাজের মুখের ওপরে পড়ে থাকা অবাধ্য চুলগুলোকে কানে গুজে দিতে দিতে সাইম বলল, শোনো নাজ, তুমি দীর্ঘদিন আমার সঙ্গে বাইরের মানুষের মতো কথা বলে এসেছ, আমি সহ্য করেছি। এখন থেকে কিন্তু এগুলো সহ্য করব না।
নাজ গলার স্বর বহু কষ্টে স্বাভাবিক রেখে বলল, কষ্ট করে সহ্য করে নিন, কারণ আমি কিছুতেই আপনাকে তুমি তুমি ডাকতে পারবো না। উত্তাল হাওয়া বইছে ধরণীর বুকে। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে চারিদিকে। বৃষ্টিধারা এবং হাওয়া যেন প্রতিযোগিতায় নেমেছে, কে কার থেকে ঝড়ো গতিতে ছড়িয়ে যেতে পারে। এমন আবহাওয়ায় কেউ রাস্তায় দাঁড়ালে তার উড়ে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাও থাকে। চিন্তিত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো নাজ। প্রায় সন্ধ্যা 7:30। সাইম তো প্রতিদিন 7টার মধ্যেই বাড়ি ফিরে আসে, তবে আজ এত দেরি করছে কেন? তাও আবার এই ঝড় বাদলের দিনে। মোবাইলে হাতে কল লিস্ট থেকে সাইমের নম্বরটা বের করল নাজ। ডায়াল করতে গিয়েও করল না। এই মুহূর্তে সে নির্ঘাত ড্রাইভ করছে। ফোন করে ব্যাঘাত সৃষ্টি করা হয়তো ঠিক হবে না, তবে সাইম বেচারা এত সহজে পার পাচ্ছে না। একবার আসুক, আজ তার খবর আছে। কয়েক মিনিটের মধ্যেই কলিং বেলের আওয়াজে নাজের 7-5 ভাবনায় ছেদ পড়ল। ছুটে গিয়ে দরজা খুলেই কঠিন গলায় কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই বিস্ময়ে খাবি খেল। কাকভেজা হয়ে আছে সাইম। তার হালকা নীল রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে সেটে আছে। ব্লেজারটা কাঁধে ঝুলছে, তবে সেটাও চুপচুপে ভিজা। তার চোখের সামনে পড়ে থাকা চুলগুলো বেয়ে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। নাজ হতভম্ব হয়ে বলল, একই। এভাবে ভিজলেন করে? সাইম শান্ত গলায় বলল, বৃষ্টি হলে মানুষ ভিজবে না। নাজ সন্দিহান গলায় বলল, ইচ্ছে করে ভেজার মানুষ তো আপনি না। ঘটনা কি? শুধু জেরাই করবে নাকি ঢুকতেও দেবে? নাজ দরজা ছেড়ে সরে দাঁড়াতেই সাইম ভেতরে প্রবেশ করল। নাজের চোখে মুখে এখনো প্রশ্নেরা উকি দিচ্ছে, তবে উকি দেওয়া সেই প্রশ্নগুলোকে আপাতত চাপা দিয়ে নাজ সাইমের পিছু পিছু ঘরের ভেতরে চলে এলো। ছেলেটাকে এক প্রকার জোর করেই বসিয়ে দিল ডাইনিংয়ের চেয়ারে। এক দৌড়ে ঘর থেকে শুকনো টাওয়েল এনে সাইমের সামনে দাঁড়িয়ে অতি যত্নে মুছে দিচ্ছে তার মাথা। মাথা মুছতে মুছতেই নাজ উদ্বিগ্ন গলায় বলল, ইস, কি অবস্থা করেছেন নিজের। সাইম তার প্রতিউত্তরে কিছুই বলল না। ক্লান্ত ভঙ্গিতে নিজের কপাল গিয়ে ঠেকল নাজের পেটে। ছেলেটার ভিজে চুল আর শার্টের প্রভাবেই নিমিষেই ভিজে গেল নাজের জামা। তবুও কোনো প্রতিবাদ করতে পারল না। আচমকা প্রিয় মানুষটার এমন আদুরে কাণ্ডে হিমবাহের ন্যায় জমে দাঁড়িয়ে রইল। সাইম কোমল গলায় বলল, কেন ভিজেছি জানো? নাজ কম্পিত স্বরে বলল, কেন? এই মুহূর্তটার জন্যে। তুমি ব্যস্ত হয়ে আমার চুলগুলো মুছিয়ে দেবে, আর আমি সেই সুযোগে আদর কুড়াব। কিছুই বলার ক্ষমতা অবশিষ্ট রইল না নাজের মাঝে। নীরবে নিভৃতে মাথা মুছিয়ে যাচ্ছে মেয়েটা। জীবনে যতই ঝড় ঝান্ডা বিপত্তি আসুক, গাঢ় শ্বাস নিয়ে সবকিছু সহ্য করে যেতে হয়। জীবনে চলার পথে যে যতটা যন্ত্রণা সহ্য করে সামনে এগিয়ে যায়, সে ততটাই সুখের সান্নিধ্য লাভ করেনি। মাঝে মধ্যে ওই যন্ত্রণাময় দিনগুলোর কথা মনে করে নিজের ওপরেই গর্ব হয় নাজের। নাজ কখন ভেঙে পড়েনি, পরাজয় স্বীকার করেনি বাস্তবতার কাছে। নিজেকে শক্ত হাতে সামলেছে, এগিয়ে নিয়ে গেছে। তারই ফলস্বরূপ প্রকৃতি হয়তো তাকে উপহার দিয়েছে আজকের এই মুগ্ধতা, সুক্ষমতা। যন্ত্রণার দিনগুলোতেও তাই ধৈর্য ধরে রাখতে হয়। প্রকৃতি নিঃসন্দেহে প্রতিটি মানুষের জন্যে ভালো কিছু লুকিয়ে রাখে ভবিষ্যতের আড়ালে। বাঙালিদের মতো আবেগপ্রবণ জাতি খুব সম্ভবত এই বিশ্বে আর দ্বিতীয়টি নেই। কনকনে শীতে গরম গরম পিঠা, নববর্ষে পান্তা ইলিশ, ঈদে সেমাই, সবকিছুর সঙ্গেই এদের আবেগ জড়িত। বৃষ্টির সঙ্গে বাঙালির আবেগজড়িত খাবারটি হল খিচুড়ি। নাজ ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরে খিচুড়ি রাঁধছে। এই জিনিসের আগেও বেশ কয়েকবার সে রেঁধেছে, সেজন্যে আজ আর খুব একটা অসুবিধা হচ্ছে না। হুট করে সাইম এলো রান্নাঘরে। পেছনে থেকে নাজকে জড়িয়ে ধরে কৃত্রিম অভিমান নিয়ে বলল, আমার বউটা এত আনরোমান্টিক কেন?
ছেলেটার এমন আকস্মিক কাণ্ডে হকচকিয়ে গেলেও নাজ নিজেকে সামলে নিয়ে বলল, মানে এই রোমান্টিক ওয়েদারে কোথায় আমার বউটা আমার সঙ্গে রোমাঞ্চ করবে? তা না করে রান্নাঘরে খুন্তি নাড়ছে। হাউ বোরিং। নাজ লজ্জায় মিয়ে গিয়ে বলল, দিন দিন এত অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। এই অসভ্যতার কি করলাম? আমার বিয়ে করা বউয়ের সঙ্গে একটু রোমাঞ্চ করতে চেয়েছি। এটা কি খুব দোষের? হ্যাঁ, অনেক দোষের। এখন গিয়ে রেস্ট নিন, আমি রান্নাটা শেষ করি। আমি হেল্প করি তোমাকে। একদম না। নিজে সবকিছু চেপে রাখেন বলে ভেবেছেন আমি কিছুই বুঝি না। বৃষ্টির পানি মাথার পড়লেই তো আপনার মাথা ধরে। এখনো নিশ্চয়ই তাই হয়েছে। কয়েকটা মুহূর্ত চুপ করে রইল সাইম। আসলেই তো, সেই তখন থেকে মাথাটা ঝিমঝিম করে। ছেলেটা চিরকালই চাপা স্বভাবের। ভেতরে ভেতরে প্রবল ঝড় বয়ে গেলেও সামনে থাকা মানুষটাকে তা বুঝতে দেবে না। অথচ নাজ ঠিকই বুঝে ফেলল কি করে। নাজ আবারও বলল, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন, আমি আদা চা করে আনছি। মানুষ ভালোবাসলে হয়তো মনের সকল অব্যক্ত কথাগুলোও বুঝে ফেলতে পারে। সেই তখন থেকেই আদা চা খেতে ইচ্ছা করছিল সাইমের। মেয়েটা বুঝে ফেলল কি করে। খাবার টেবিলে বসে সাইম শান্ত গলায় বলল, নাজ, আমাদের ফ্ল্যাট কিন্তু প্রায় রেডি। 2 মাস পরেই আমরা উঠছি। নাজ হকচকিয়ে গিয়ে বলল, সে কি? এখনই? এখনই মানে? বুকিং তো কত আগেই করে রেখেছিলাম। তোমার মনে নেই? আছে। কিন্তু কিন্তু নাজ ইতস্তত করে বলল, সবে সংসারটাকে নিজের মতো করে দেখতে শুরু করলাম। আর এখনই এ বাড়িতে ছেড়ে যেতে হবে। সাইম আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, সংসার তো তোমারই থাকবে নাজ। বাড়িটা শুধু পাল্টে যাবে। এ বাড়ি ছেড়ে যাওয়ার কথা শুনতাই বুকটা কেমন যেন হুহু করে উঠল। বিয়ের পর সাইমের সঙ্গে ঠিক এখানেই এসে উঠেছিল নাজ। তার সুখ দুঃখ, আনন্দ যন্ত্রণা, সূক্ষ্মাতিসূক্ষ্ম সকল অনুভূতিগুলোর সাক্ষী হয়ে আছে এই বাড়ির দেয়ালগুলো। নাজের শুকনো মুখটা দেখে সাইম বলল, তুমি ব্যাপারটা পজিটিভলি দেখ নাজ। মেয়েদের তো সারা জীবনের শখ থাকে বিয়ের পর নিজ হাতে সংসার সাজাবে। তুমি তো সে সুযোগ পাওনি। বিয়ের পরই তোমাকে নিয়ে এলাম আমার আগে থেকে সাজানো বাসাটায়। কিন্তু এবার তো সুযোগটা পাচ্ছ। নিজের মনের মতো করে ঘর সাজাবে। সঙ্গে সঙ্গে নাজের ঠোঁটজুড়ে প্রশস্ত এক হাসি ফুটে উঠল। এই ছেলেটা আসলেই জাদু জানে। জাদুর মতো করে মুহূর্তেই ভালো করে তুলতে পারে নাজের মনটা। নাজ উৎফুল্ল গলায় বলল, তাই তো। শুনুন, ওই বাসায় কিন্তু টিভি বসার ঘরে থাকবে না, বেডরুমে থাকবে। আমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব, তারপর আপনি টিভি বন্ধ করে দেবেন। আর ফ্রিজটা কিন্তু ডাইনিংয়ে থাকবে না, রান্নাঘরে থাকবে। রান্নার সময় বারবার ডাইনিংয়ে ফ্রিজের কাছে আসতে যা বিরক্ত লাগে। সাইম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নাজের দিকে। তার চোখ দুটো চকচক করে উঠেছে। একরাশ স্বপ্ন মুহূর্তেই এসে জমেছে ওই চোখ দুটোতে। নাজ যখন কোমরে ওড়না বেঁধে রান্না করে, ঘর গোছায়, সংসারের বড় কোনো সিদ্ধান্ত একা হাতে নেয়, তখন মনে হয় মেয়েটা যেন এক লাফে অনেক বড় হয়ে গেছে। আবার পরমুহূর্তেই তার বাচ্চামি কাণ্ডগুলো মনে করিয়ে দেয় মেয়েটা কখনোই বড় হবে না। নাজের অসংখ্য বদভ্যাসের মধ্যে একটি হল রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া। এতে অবশ্য বেচারির কোনো দোষ নেই, ঘুম ভেঙে গেলে তারই বা কী করার থাকে। প্রায় প্রতিরাতেই ঘুম ভেঙে কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল তাকিয়ে থাকে, পরমুহূর্তেই আবার তলিয়ে যায় ঘুমের রাজ্যে। আজও তার ব্যতিক্রম হল না। কেবলই নাজের ঘুম ভেঙেছে। ঘুমজড়ানো চোখে চারিদিকে তাকাতেই হঠাৎ খেয়াল হল পাশে সাইম নেই। বিছানায় হাতড়ে আরো ভালো করে নিশ্চিত হল নাজ। ব্যাপার কি? ছেলেটাকেও কি তার মতো ঘুম ভেঙে যাওয়া রোগে ধরল? নাজ সাবধানে উঠে বসল।
বসার ঘরের বাতি জ্বলছে। সেদিকেই পা বাড়ালো মেয়েটা। বসার ঘরের মৃদু আলোয় সোফার ওপরে চোখ দুটো বুজে বসে রয়েছে সাইম। ডান হাতের দুটো কপালে চেপে ধরে রেখেছে। নাজ আতকে উঠে বলল, আপনি এখানে? হঠাৎ নাজের উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালো সাইম। তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। তবুও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, ঘুম আসছিল না নাজ? তুমি আবার উঠতে গেলে কেন? প্রশ্নটাকে রীতিমতো উপেক্ষা করে নাজ বলল, ঠিক আছেন আপনি? হ্যাঁ ঠিক। সাইম কথাটা শেষ করবার আগেই নাজ তার কপালে হাত ছুঁয়ে বলল, কি সর্বনাশ! এত জ্বর আসলো কখন? কোথায়? জ্বর আসেনি তো। কেন মিথ্যা বলছেন? আপনি স্পষ্ট দেখতে পাচ্ছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। সাইম প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার জন্যে বলল, তোমার হাতই ঠান্ডা নাজ। চলো শুয়ে পড়ি। আবারও মিথ্যা বলেছেন। আমাকে ডেকে একবার বললে কি হতো? সাইম চুপ করে রইল। নাজ বলল, মাথা ব্যথা করছে আপনার। কিছুটা ঠিক হয়ে যাবে। চলুন আমার সঙ্গে। সাইম কথা না বাড়িয়ে বাধ্য ছেলের মতো নাজের সঙ্গে ঘরে ফিরে এলো। বিছানার পাশেই ছোট সাইড টেবিলের ড্রয়ারে সবসময় একটা ওষুধের বাক্স থাকে। নাজ সেটা বের করে প্যারাসিটামিল খুঁজতে ব্যস্ত হয়ে গেল। সাইম অবাক চোখে দেখছে তার কর্মকাণ্ড। মেয়েটার চোখে তার জন্যে দুশ্চিন্তা আর উদ্বেগের ছড়াছড়ি। নাজ দুইটি প্যারাসিটামিল আর পানির গ্লাস সাইমের দিকে এগিয়ে দিল। নাজ, ডক্টরের ইনস্ট্রাকশন ছাড়া নিজে থেকে এতগুলো ওষুধ খাওয়া কিন্তু ঠিক নয়। নাজ ভ্রু কুঁচকে ক্রুদ্ধ গলায় বলল, চুপ! একটাও কথা বলবেন না আপনি আমার সঙ্গে। কি মনে করেছেন সবকিছু চেপে রাখবেন অথচ কেউ কিছু বুঝতে পারবে না? এমন কেন আপনি? সাইম কিছুই বলল না। মনে মনে বউয়ের শাসন উপভোগ করে আবারও বাধ্য ছেলের মতো ওষুধ দুটো গিলে ফেলল। নাজ ধমকের সুরে বলল, কে বলেছিল ওভাবে বৃষ্টিতে ভিজতে? উফ, আপনাকে নিয়ে আর পারি না। সাইম শান্ত ভঙ্গিতে নাজের কোলে মাথা রেখে শুয়ে বলল, কাম ডাউন নাজ। কথায় আমার টেক কেয়ার করবে, উল্টো আমকেই বকছ। নাজ কি বলবে বুঝতে পারল না। নিঃশব্দে মনের অজান্তেই তার হাতটা চলে গেল সাইমের কপালে। অতি যত্নে প্রিয় মানুষটার মাথায় ম্যাসাজ করে দিচ্ছে নাজ। তার এতটুকু স্পর্শেই যেন সকল যন্ত্রণা দূর হয়ে প্রশান্তির হাওয়া বয়ে গেল শরীর জুড়ে। সাইম চোখ দুটো বুঝে সেই প্রশান্তিকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিল। প্রায় অনেকটা সময় সাইম টের পেল মেয়েটা টেনে টেনে শ্বাস নিচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখতে পেল নাজের চোখ ভর্তি জল। সাইম ব্যস্ত ভঙ্গিতে উঠে বসে বলল, এই নাজ, কাঁদছো কেন? নাজ চুপ করে রইল। যদিও চোখের জল আড়াল করার কোনো প্রচেষ্টা তার মধ্যে দেখা গেল না। সাইম তাকে বুকের মাঝে জড়িয়ে কোমল স্বরে বলল, এতটুকু জ্বর তো মানুষের প্রায়ই হয়। তাই বলে এভাবে কাঁদতে হয় নাকি? নাজ কাঁদো কাঁদো গলায় বলল, আপনি অনেক খারাপ। সব সময় নিজেকে আড়াল করে রাখতে হবে কেন? কথায় আড়াল করে রাখলাম, নয়তো কি? নিজের সমস্যার কথাগুলো মুখ ফুটে কাউকে বলবেন না। কাউকে আপন মনে করবেন না। কেন? আমাকে ডেকে একবার বললে কি হতো? আমাকে আজও আপন ভাবতে পারলেন না আপনি? তোমার তাই মনে হয়? অবশ্যই। আপন মনে করলে একটাবার আমাকে ডেকে তুলতে বলতেন, আমার মাথা ব্যথা করছে, মাথা টিপে দাও। তা বলবেন কেন? সবকিছুতেই আপনার ফর্মালিটি। তুমি ভুল বুঝছো নাজ। আমি তো একটু পরে নিজেই ওষুধ খেয়ে নিতাম। শুধু শুধু তোমার কষ্ট হতো তাই ডাকিনি। কষ্ট হতো মানে? আমার যদি মাঝরাতে এভাবে জ্বর আসতো আমি তো আপনাকে টেনে তুলতাম। আসল কথা হলো আপনি আমাকে বাইরের কেউ মনে করেন। অন্তরের অন্তঃস্থলে যার বসবাস, তাকে বাইরের কেউ মনে করব কি করে? নাজ চুপ করে রইল। ইচ্ছা করছে সাইমের সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিতে, তর্ক করে তাকে হারিয়ে দিতে।
তবে তার এই কথাটার পর তর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যুক্তি খুঁজে পেল না নাজ। চুপচাপ গুটিসুটি মেরে পড়ে রইল তার বুকে। সাইম বলল, আচ্ছা, এখন থেকে আর কোনো ফর্মালিটি করব না। মাঝরাতে ঘুম থেকে ডেকে তুলে বলবো মাথা টিপে দিতে, কয়েকদিন পর যখন তোমার ক্লাস শুরু হয়ে যাবে তখন ক্লাসের মাঝখানে ফোন করে বলবো অফিসে গিয়ে কফি বানিয়ে দিতে। এবার তো একটু হাসো। চোখ ভর্তি চোখ নিয়েই ঠোঁটে প্রচ্ছন্ন হাসি ফুটিয়ে তুলল নাজ। ভাগ্যিস এই মানুষটা এসেছিল তার জীবনে, না হলে জীবনের সেরা এই অনুভূতিগুলোর স্বাদ কোনো কালেই পাওয়া হতো না। প্রতিদিন কাকটাকা ভোরে অ্যালার্মের কর্কশ শব্দেই ঘুম ভাঙবে। অ্যালার্মের শব্দ কানে আসতেই আর দেরি করে না সায়াম এক লাফেই উঠে বসে। তবে আজ ঘটল ব্যতিক্রম ঘটনা। মহা বিরক্তিকর সেই শব্দ ছাড়াই জেগে উঠল সায়াম। আজ ঘুমটা বেশ ভালো হয়েছে, শরীরটা কেমন ফুরফুরে লাগছে। মাথার ব্যথাটা এখনো না থাকলেও জ্বর আছে সামান্য। এমন সামান্য জ্বরকে চিরকালই উপেক্ষা করে এসেছে সায়াম। চোখ মেলে তাকাতেই আবছা দৃষ্টিতে সায়াম দেখতে পেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত নাজ। তার পরনে সাইমেরই একটা সবুজ রঙের টি শার্ট। দৃশ্যটার এক ঝলক দেখতেই ঠোঁটের কোণে হাসির আভাস ফুটে উঠল। প্রিয় মানুষটার চোখ দুটো তার দিকে আটকে আছে বুঝতে পেরে নাজ মিষ্টি গলায় বলল, গুড মর্নিং। সাইম ঘুমোজোড়ানো কণ্ঠে বলল, গুড মর্নিং নাজ। তোমাকে আজ এর সুন্দর লাগছে কেন? খানিকটা লজ্জা পেলেও নিজেকে সামলে নিয়ে নাজ দুষ্টুমিমাখা কণ্ঠে বলল, আমাকে সব সময়ই সুন্দর লাগে। আপনি আজ প্রথম খেয়াল করলেন? হঠাৎই সাইমের চোখ গিয়ে পড়ল দেয়াল ঘড়িটায়। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে উঠে বসল। ওহ মাই গড, 10টা বেজে গেছে। নাজ যথেষ্ট স্বাভাবিক গলায় বলল, না, 10টা 6 বাজছে। কি সাংঘাতিক, আমার অ্যালার্ম বাজলো না কেন? ওহ, ওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। অ্যালার্ম বাজলে আপনার ঘুমটাই ভেঙে যেত। বন্ধ করে রেখেছিলে কেন? কতটা লেট হয়ে গেল আমার। যেখানে কোনো এমপ্লয়ি লেট করে আসলে আমি ধমক দিই, সেখানেই নিজেরই এতটা লেট হয়ে গেল। নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, আজ আপনাকে অফিসে যেতে হবে না। আপনার ম্যানেজার আজকের দিনটা সামলে নেবেন। মনে, আমি আজ সকাল সকাল আপনার ফোন থেকে ম্যানেজারকে মেইল করে জানিয়ে দিয়েছি যে আপনার বউয়ের হাত ভেঙে গেছে। তাই আজ আপনি অফিসে যেতে পারবেন না। সাইম বিছানায় হাতড়ে ফোনটা হাতে নিয়ে দেখল মেয়েটা সত্যি সত্যিই ম্যানেজারকে মেইল করেছে। ম্যানেজার মেইলে রিপ্লাই করে বলে দিয়েছে সাইমকে কোনো চিন্তা না করতে। আজকের দিনটা সে সামলে নিতে পারবে। সাইম হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। মেয়েটা তো সাংঘাতিক। নাজ সাইমের কাছে এসে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, আজ সারাদিন রেস্ট করবেন। এত কাজ করে কি হবে? সাইম কিছু বলল না। একদৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছি, সত্যি সত্যিই তোমার হাতটা ভেঙে দিই। নাজ চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাইমের দিকে। এই মানুষকে বিশ্বাস নেই। সত্যি সত্যি তার হাতটা ভেঙে ফেলতে পারে। সাইম বিছানা থেকে উঠে এক পা দু পা করে এগিয়ে আসছে নাজের দিকে। নাজও প্রায় একই ভঙ্গিতে পিছিয়ে যাচ্ছে। সাইমের চোখে মুখে দুষ্টুমির ছড়াছড়ি। নাজ বুঝতে পারছে তার সঙ্গে অনর্থ কিছু ঘটতে চলছে। অবস্থা বেশ সুবিধার না দেখে নাজ ছুটে পালালো। ছুটতে ছুটতেই উঁচু গলায় বলল, সরি সরি, আর এমন হবে না। সাইমও তার পিছু পিছু ছুটতে ছুটতে বলল, এবার আর আপনার শরীরে কোনো কাজ হচ্ছে না ম্যাডাম। আর কতই বা ছোটা যায়। একটা সময় নাজ আটকা পড়ে গেল প্রিয় মানুষটার আর্স্ট হাতের বাঁধনে। সাইম শক্ত করে নাজের কোমর জড়িয়ে রেখে নিজের খুব কাছাকাছি নিয়ে এসেছে তাকে। যেন এতটুকুও ছেড়ে দিলে মেয়েটা তলিয়ে যাবে।
সায়েম একদৃষ্টিতে তাকিয়ে আছে নাজের দিকে। তার অস্বাভাবিক নিঃশ্বাসগুলো এক এক করে আছড়ে পড়ছে নাজের চোখে মুখে। নাজ কম্পিত স্বরে বলল, ছাড়ুন। উহু। নাজ মিনতির স্বরে বলল, প্লিজ। আর কখনো এমন করব না। এবারের মতো ছেড়ে দিন প্লিজ। তোমাকে ছেড়ে দিয়ে আমার লাভ কি? ঘরে রেখেই বা লাভ কি হচ্ছে? সেটা তুমি বুঝতে পারলে তো হয়ে যেত। নাজ লজ্জায় লাল হয়ে বলল, আপনি ছাড়ুন তো আমাকে। সাইম অন্যরকম গলায় বলল, আগে তুমি ডাকো, তারপর ছাড়ব। নাজ আঁতকে উঠে বলল, আমি পারব না। তাহলে আমি ছাড়ব না। নাজ টের পেল মানুষটা একটু একটু করে অগ্রসর হচ্ছে তার দিকে। এই মুহূর্তে তুমি না ডাকলে সর্বনাশের আর বাকি থাকবে না। নাজ উপায়ন্তর না পেয়ে বলল, আচ্ছা তুমি। আমি কিন্তু ডেকেছি, এবার আপনি ছাড়ুন। সাইম নাজকে আরো একটু শক্ত করে জড়িয়ে বলল, এটা তুমি ডাকা হলো? ঠিক করে ডাকো, না হলে আজ তোমার খবর আছে। নাজ চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। তার হাত পা ক্রমেই অবশ হয়ে আসছে। মানুষটা মাঝে মাঝে এমন কাণ্ড করে, ইচ্ছা হয় মাটির 3 ফুট গভীরে ঢুকে পড়তে। অবশেষে উপায়ন্তর না পেয়ে নাজ অস্ফুট স্বরে বলল, ছাড়ো। নাজ ক্লাস 9-এ থাকতে স্যার একদিন ক্লাসে সকলকে বোর্ডের কাছে ডেকে অঙ্ক সমাধান করতে দিচ্ছিলেন। তিনি মুখে প্রশ্ন করছেন আর সকলে একে একে বোর্ডে লিখে তা সমাধান করছে। নাজের ভাগ্যে পড়ল পরিমিতির একটা অঙ্ক। স্যার গম্ভীর গলায় প্রশ্নটি বললেন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে কয়টি পাথর লাগবে? নাজ মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনল। তারপর অতি স্বাভাবিক গলায় বলল, স্যার, আমি ওই বর্গাকার ক্ষেত্রটা পাথর দিয়ে বাঁধবই না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি বলুন? স্যার কয়েক মুহূর্ত হতবাক হয়ে তাকিয়েছিলেন নাজের দিকে। কত বড় সাহস! শিক্ষকের সঙ্গে ফাজলুমি! সাধারণত শিক্ষার্থীরা অঙ্ক পারলে বোর্ডে সমাধান করছে, না পারলে স্যারের সাহায্য নিচ্ছে। তবে বরাবরই সকলের থেকে ব্যতিক্রম নাজ। মেয়েটা যে ক্লাসেই পড়ে পাগলামি হৈহুল্লোড়ে মাতিয়ে রাখে। এমন পাগলাটে ছাত্রীর কাছ থেকে শিক্ষক শিক্ষিকা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর তেমন একটা প্রত্যাশা থাকে না। নাজের প্রতি সকলের মনোভাবটা এমন ছিল, মেয়েটা কোনোমতে পাশ করে আসতে পারলেই হলো। তবে এখন আর সেই মনোভাবের কিছুই অবশিষ্ট নেই। এইচএসসিতে নিজেকে প্রমাণ করে দেখিয়েছে। কিছুদিন আগে আবারও প্রমাণ করে দেখালো তার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে। তাও আবার আইবিএতে। এমন অনেক মানুষ আছে যারা পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। পেলেও পছন্দের বিষয় নিয়ে লেখাপড়া করতে পারে না। কিন্তু নাজ পারছে। নিজেকে মাঝে মাঝে ভীষণ ভাগ্যবতী বলে মনে হয় তার। ক্যাম্পাসটা সত্যিই অসাধারণ। নাজের কাছে এই জায়গাটা একটা রাজপ্রাসাদের থেকে কম কিছু মনে হয় না। কত শত মানুষের কত শত স্বপ্নের সাক্ষী হয়ে আছে এই ক্যাম্পাস, তার কোনোই হিসাব নেই। নাজের কাছে একটা বাড়তি ভালো লাগার কারণ হলো এই একই ক্যাম্পাস থেকে পাস করেছিল সায়েম। ভর্তি পরীক্ষায় টিকে যাওয়ার পর সায়েম তাকে এখানে নিয়ে এসেছিল ক্যাম্পাসটা ঘুর দেখানোর জন্যে। অনেকটা সময় পার হয়ে গেছে। ইতোমধ্যেই ক্যাম্পাসে বেশ ভালোই পরিচিতি পেয়ে গেছে নাজ। ভালো ছাত্রী বলে সকলে একটু বেশিই খাতির করে। তবে যাই হয়ে যাক, নাজের পাগলাটে স্বভাবটা এখনো হয়ে গেছে। সুযোগ পেলে শিক্ষকদের সঙ্গে ফাজলামি করতে একটুও ভুল করে না। ছোটবেলা থেকে সকলের মুখে শুনে এসেছে, ইউনিভার্সিটি জীবনে নাকি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। পড়ালেখায় তেমন একটা চাপ নেই। আসলেই তাই।
এই সময়টা বেলা ফুরিয়ে যাওয়ার পরেও বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার, ডানা মেলে উড়তে শেখার, বড় বড় দায়িত্ব নিতে শেখার। নাজ যেখানেই যায়, দু একটা ভালো বান্ধবী তার ঠিকই জুটে যায়। ইউনিভার্সিটি জীবনে তার দুই ভালো বান্ধবীর নাম হলো তুবা আর নওরিন। মাঝে মধ্যে অবশ্য মনে হয় তুষিও এখানে থাকলে ভালো হতো। চাইলেই ওর সঙ্গে ক্যাম্পাস জুড়ে বিচ্ছুগিরি করে বেড়ানো যেত। বিচ্ছুগিরি ব্যাপারটা একা একা করলে ঠিক জমে না। তুষি পড়ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। আগেকার মতো রোজ রোজ মেয়েটার সঙ্গে দেখা না হলেও ফোনে প্রায় আড্ডা জমে ওঠে। এই মুহূর্তে নাজ দাঁড়িয়ে আছে এক ফটোকপির দোকানের সামনে। তার হাতে একটা কোকের ক্যান। তুবা আর নওরিন দোকানের ভেতরে তার নোটগুলোর ফটোকপি করছে। টপারের নোট বলে কথা। নাজ ভেবে পায় না তার নোটে এমন কি আছে যে সকলকে ফটোকপি করে নিয়ে যেতে হবে। নাজ বিরক্ত গলায় বলল, তোদের হলো। নওরিন দোকানের ভেতর থেকেই উঁচু গলায় বলল, 5 মিনিট দোস্ত। তাড়াতাড়ি কর, আমি টিউশনিতে যাব। ফার্স্ট ইয়ারে ওঠার পর থেকেই সকলে একটু একটু করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শেখে। হতে পারে তা টিউশনি করে কিংবা পার্ট টাইম চাকরি করে। বিবাহিত বলে নাজ ঘরে হাত গুটিয়ে বসে থাকবে নাকি? ক্লাস শুরুর পরপরই ঠিক করল টিউশনি করবে। ভেবেছিল সায়েম হয়তো বারণ করবে, বলবে কি দরকার বাইরে অযথা সময় নষ্ট করে, তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়তে বসবে। কিন্তু সায়েম সেসব কিছুই বলেনি। উল্টো নাজকে উৎসাহ দিয়েছে। তার মতে একটা মেয়ে জন্মের পর বাবার ওপর আর বিয়ের পর স্বামীর ওপর নির্ভরশীল থাকবে, এমন ধারণা আজকাল আর চলে না। টিউশনি করে নাজ বেশ ভালোই কামাচ্ছে। তবে নিজের জন্যে খুব একটা খরচ তার কোনোকালেই করে হওয়া ওঠেনি। ছোটখাটো আবদারগুলো পূরণের জন্যে তার ভালোবাসার মানুষটা তো রয়েছেই। তাই টিউশনি করে নাজ যে টাকা পায় পুরোটাই মাকে পাঠিয়ে দেয়। নাজের দুই ছাত্রী অয়ন এবং সুপ্তি ভাই বোন। অয়ন ক্লাস 6-এ পড়ে আর সুপ্তি 9-এ। অয়ন ছেলেটা পড়াশোনায় ভালো, তবে হাবভাব রোবটের মতো। মনে হয় যেন পেছনে থেকে কেউ একজন বোতাম টিপে তাকে চালনা করছে। বোতাম টিপে হাসতে বললে হাসছে, কথা বলতে বললে বলছে। তবে সুপ্তি মেয়েটা তার ঠিক বিপরীত। মেয়েটার মধ্যে নাজ নিজেকে খুঁজে পায়। প্রাণচাঞ্চল্যতা, সর্বক্ষণ ঠোঁটে লেগে থাকা প্রচ্ছন্ন হাসি আর একটু পর পর ফাজলামি। সবকিছুতেই নাজের সঙ্গে তার বেশ মিল আছে। পড়ার ফাঁকে ফাঁকে সুপ্তির সঙ্গে নানান বিষয়ে গল্প করা যায়। দুজনে একই বাড়িতে থাকলেও একসঙ্গে পড়তে চায় না। কথায় কথায় দুই ভাইবোনের মধ্যে ঝগড়া বাঁধে। পড়তে বসলে ম্যামকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি বেঁধে যায়। নাজ অয়নকে কিছু বোঝাতে গেলে সুপ্তি ডাকাডাকি করে অস্থির হয়ে যায়, আর সুপ্তিকে কিছু বোঝাতে গেলে অয়ন গাল ফুলিয়ে থাকে। তাই তাদের মা নিয়ম করে দিয়েছেন, সপ্তাহে রবিবার আর মঙ্গলবার নাজ কেবল সুপ্তিকে পড়াবে এবং সোমবার আর বুধবার অয়নকে। আজ মঙ্গলবার। সুপ্তিকে পড়ানোর পালা। একই পরিবারের দুজনকে পড়ানোর একটা সুবিধা হলো খুব অল্প সময়েই নাজ তাদের পরিবারের একজন হয়ে উঠেছে। তাদের মা আনোয়ারা খাতুন নাজকে ভীষণ পছন্দ করেন। আজ সুপ্তিকে পড়াতে শুরু করার কিছুক্ষণ পর আনোয়ারা বেগম পড়ার ঘরে এসে বললেন, নাজ আমি একটু বাইরে যাচ্ছি, মা। তোমার পড়ানো শেষ হতে হতে চলে আসব। ভেতরে অয়ন ঘুমাচ্ছে, বিচ্ছু দুটোকে দেখে রেখো। নাজ হাসি মুখে বলল, ঠিক আছে খালা, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি আছো দেখেই তো ভরসা। অন্য কেউ হলে তো বাচ্চাদের রেখে এভাবে যেতে পারতাম না। শিক্ষক হিসেবে নাজ বেশ দায়িত্বশীল। পড়াতে আসার আগের দিন যে বিষয়ে পড়াবে তার নোট লিখে নিয়ে আসে। নিজের হাতের লেখার খুব একটা ভক্ত না হওয়ায় সাইমের ল্যাপটপে টাইপ করে আবার প্রিন্টও করিয়ে আনে। নাজ হ্যান্ডব্যাগ থেকে একটা নোট বের করে বলল, সুপ্তি, এই নাও,
আমি ম্যাক্রোস্ক্রিনিং আর মাইক্রোস্ক্রিনিং মধ্যে পার্থক্য লিখে এনেছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, বইয়ে কোথাও পার্থক্য দেওয়া নেই। সুপ্তি নোটের দিকে চোখ বোলাতে বোলাতে বলল, এটা মুখস্থ করতে হবে, তাই তো? নাজ করা গলায় বলল, না, একদমই না। তোমাকে আগেই বলেছি, এসব মুখস্থ টুকস্থ আমি পছন্দ করি না। বারবার পড়বে, তাহলেই দেখবে পরীক্ষার হলে চোখের সামনে ভাসছে। এখন নতুন চ্যাপ্টার বের করো। সুপ্তি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ম্যাম। থু, আপনি কখনো প্রেম করেছেন? এইটুকু মেয়ের মুখে প্রেমের কথা শুনতাই নাজের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। তবুও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, না। কেন? প্রেম কি বুঝে ওঠার আগেই আমার মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। সুপ্তি করুণার স্বরে বলল, আহারে, আপনার কখনো প্রেম করতে ইচ্ছাও করেনি? না, আমার তো ইচ্ছা হয়। জানেন, আমার সব বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে। ওরা প্রতিদিন ক্লাস শেষে বয়ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যায়। মানুষের তো অনেক ইচ্ছাই থাকে, তবে আমার মতে সব ইচ্ছা পূরণ হওয়া ঠিক নয়। মানে? নাজ কঠিন গলায় বলল, মানে প্রেমের ইচ্ছা মাথা থেকে ঝেড়ে ফেল। সুপ্তি অসহায় গলায় বলল, কিন্তু কেন? সবকিছুর একটা বয়স আছে সুপ্তি। তোমার এই বয়সটা হলো নিজেকে জানার, নিজের চারপাশের সবকিছুকে জানার। প্রেম করার বয়স তো পড়েই আছে। আপনি এখনো ব্যাকডেটেডই রয়ে গেলেন ম্যাম। আজকাল যেখানে বাচ্চা কাচ্চারা 10 বছর বয়সেই ম্যাচিউরড হয়ে যাচ্ছে, সেখানে আমার বয়সে প্রেম করাটা তো নর্মাল। আচ্ছা, মনে করো তুমি একজনকে ভীষণ পছন্দ করো, সেই মানুষটাও তোমাকে পছন্দ করে। কিন্তু একটা সময় পর তার সেই ভালো লাগাটা আর থাকলো না। সে এখন আর তোমাকে পছন্দ করে না, অন্য কাউকে করে। তখন তুমি কষ্ট পাবে না? সুপ্তি কি যেন ভেবে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নাজ বলল, কি দরকার শুধু শুধু কষ্ট পেয়ে? প্রেম জিনিসটা এমনিতেও আজীবন থাকে না। তার থেকে বরং লেখাপড়ায় মন দাও। সুপ্তি আক্ষেপের সুরে বলল, তাই বলে জীবনে একটা প্রেমের অভিজ্ঞতাও থাকবে না? প্রেমের অভিজ্ঞতা থাকার মধ্যে গর্বের কিছু নেই। নাজ লক্ষ্য করল মেয়েটা কেমন উদাস ভঙ্গিতে বইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তার কথাগুলোতে সম্ভবত চূড়ান্ত আশাহত হয়েছে। নাজ তাকে সহজ করতে বলল, মন খারাপ করো না সুপ্তি। তুমি বরং এক কাজ করো, প্রেম না খুঁজে একজন ভালোবাসার মানুষ খোঁজো। সুপ্তি ভ্রুযুগল সামান্য কুঁচকে বলল, কি যে বলেন আপনি ম্যাম? প্রেম আর ভালোবাসা তো একই জিনিস। মোটেই না। প্রেম হলো ক্ষণিকের আকর্ষণ, আজ আছে কাল নেই টাইপ। কিন্তু ভালোবাসা মনের তীব্র এক অনুভূতি। এই অনুভূতি মনে একবার এলে আর কখনো চলে যায় বলে মনে হয় না। আপনি কাউকে ভালোবাসেন? নাজ হ্যাঁ সূচক মাথা নাড়ল। কাকে? নাজ হেসে বলল, এত পাকা পাকা কথা বুঝতে পারো অথচ এতটুকু বুঝতে পারো না। মা যার সঙ্গে আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে, তাকে। পড়ানো শেষে নাজ সোজা চলে গেল সাইমের অফিসে। সুপ্তিদের বাড়ি থেকে অফিসটা বেশ কাছেই। দিন শেষে ঠিক এই সময়টার জন্যে অপেক্ষা করে থাকে সে। দিনের সকল ক্লান্তির অবসান ঘটে মানুষটার মুখের দিকে তাকাতেই। পড়ানো শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। এই ঘুটঘুটে অন্ধকারে নাজের একা একা বাড়ি ফেরায় সাইমের কড়া নিষেধ আছে। তাই পড়ানো শেষে নাজ তার অফিসে গিয়ে অপেক্ষা করে। সাইমের কাজ শেষে দুজনে একসঙ্গে বাড়ি ফেরে। 7 তলা বিল্ডিংয়ের এই অফিসটা জাঁকজমকতায় পরিপূর্ণ। প্রতিটা কোণে কোণে দামি চিত্রকর্ম আর শোপিসের ছড়াছড়ি। দরজাগুলোতে আবার সুনিপুণ কারুকাজ। গোটা অফিস জুড়ে সেন্ট্রাল এসি। তাই এলেই মেজাজটা ফুরফুরে হয়ে যায়। সাইমের কেবিনের সামনে ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করতে দেখা যাচ্ছে তার সেক্রেটারি রিয়াজুল সাহেবের।
এই লোকটার নিজের কেবিন থাকলেও বেশিরভাগ সময় সাইমের কেবিনের সামনেই কেন ঘোরাঘুরি করে কে জানে। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। নাজকে দেখতে পেয়ে রিয়াজুল সাহেব আন্তরিক ভঙ্গিতে বললেন, ভাবি ভালো আছেন? জি। আপনি ভালো আছেন রিয়াজ ভাই? এই তো চলছে। উনি ব্যস্ত? না, ভেতরে চলে যান ভাবি। সাইমের সঙ্গে অফিসে কেউ দেখা করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট, পারমিশন, কত শত ধাপ যে পার করতে হয়। কিন্তু সেসব নিয়মের কিছুই নাজের বেলায় খাটে না। তার কেবিনে ঢুকতে সামান্য অনুমতিরও প্রয়োজন হয় না নাজের। ছেলেটার সবকিছুর ওপরেই যে তার 18 আনা অধিকার আছে। কেবিনের ভেতরে ঢুকতেই নাজ দেখতে পেল সাইম একদৃষ্টিতে কম্পিউটারের দিকে তাকিয়ে কি যেন টাইপ করছে। আশেপাশের কোনো কিছুর দিকেই খেয়াল নেই। নিমিষেই প্রশান্তির মৃদু হাওয়া বয়ে গেল নাজের গা জুড়ে। কারো উপস্থিতির টের পেয়ে সাইম চোখ তুলে তাকাতেই তার ঠোঁট জুড়ে ফুটে উঠল সেই জাদুকরী হাসি। নাজের বুকটা ধক করে উঠল। একটা ছেলে মানুষকে হাসলে এত সুন্দর লাগবে কেন? হাজার যন্ত্রণা বিনাবাক্য ব্যয়ে সহ্য করা যায় কেবলমাত্র এই হাসিটা দেখার জন্যে। নাজ প্রশান্ত গলায় বলল, আপনাকে বিরক্ত করতে চলে এলাম। সাইম ঠোঁট জুড়ে সেই হাসিটা বজায় রেখেই বলল, ভালো করেছ। অনেকক্ষণ ধরেই বিরক্ত হতে ইচ্ছা করছিল। সাইম উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরল নাজকে। এর আগেও তো কতবার মানুষটার বাহুডোরে আটকা পড়েছে নাজ। তবে প্রতিবারই যেন প্রথমবারের মতো শিহরণ খেলে যায় সমস্ত শরীর জুড়ে। মনে জাগে এক অদ্ভুত স্নিগ্ধতামাখা অনুভূতি। হঠাৎই নাজের চোখ পড়ল সাইমের ডেস্কের ওপরে। একগাদা ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সাইম এমনিতে খুবই গোছানো একটা ছেলেটা। বাসায় তার একটা জিনিসও কখনো এদিক ওদিক হয় না। তবে কাজের সময় সেই গোছালো স্বভাবটা বজায় রাখা সম্ভব হয় না। নাজ সাইমকে ছেড়ে ফাইলগুলো গোছাতে গোছাতে বলল, ইস, কি অবস্থা করে রেখেছেন ডেস্কের। এভাবে কাজ করা যায়? সাইম কিছুই বলল না। তার মুগ্ধ দৃষ্টি আটকে রইল নাজের ব্যস্ততার দিকে। সাইম কাকে যেন ফোন করে বলল, আমার রুমে একটা গ্রিলড স্যান্ডউইচ আর কোল্ড কফি পাঠিয়ে দাও তো। এই অফিসের গ্রিল স্যান্ডউইচ আর কোল্ড কফির তুলনা হয় না। প্রতিদিন এসে নাজ এই একটা জিনিসই খায়। নিজের প্রিয় মানুষটার পছন্দগুলো বেশ ভালো করেই জানে সাইম। নাজ শান্ত ভঙ্গিতে বসতে বসতে বলল, তোমার আজ দেরি হবে না। এই শুরু হলো নাজের আপনি তুমির জগা খিচুড়ি। সাইমকে পুরোদস্তর তুমি ডাকা এখনো তার পক্ষে সম্ভব নয়। তাই মাঝে মাঝে আপনি আর মাঝে মাঝে তুমি। ব্যাপারটা যে সে ইচ্ছেকৃতভাবে করে তা নয়। একবার মুখ থেকে এক ডাক বেরিয়ে আসে। ব্যাপারটার সঙ্গে সাইম অবশ্য অভ্যস্তই হয়ে গেছে। সাইম আবারও কম্পিউটারের দিকে তাকিয়ে বলল, একটু তো দেরি হবেই। এই উইকে তো আর অফিসে আসা হচ্ছে না। তোমার কোনো প্রবলেম হবে না তো? না। আমার আবার কি প্রবলেম? সেই তখন এক মনে কাজ করেই যাচ্ছে সাইম। তার ডেস্কের কিছু দূরেই নীল রঙের বিশাল এক সোফা। সেখানে পা দুটো ভাঁজ করে বসে আছে নাজ। একদৃষ্টিতে দেখছে মানুষটার কার্যক্রম। হঠাৎই নাজের চোখ পড়ল দেয়ালে ঝুলতে থাকা একটা পোর্ট্রেটের ওপর। এক শিল্পীর সুনিপুণ পেন্সিলে আঁকা নাজের হাস্যোজ্জ্বল এক ছবি। কে বলবে এই গম্ভীর রাগী ছেলেটার মধ্যে এত ভালোবাসা লুকিয়ে আছে? না হলে কেউ এভাবে বউয়ের ছবি নিজের অফিসের কেবিনে রেখে দেয়? বাড়ি ফিরে আসতে আসতে আজ কিছুটা দেরি হয়ে গেল। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই একরাশ বিরক্তি ছড়িয়ে গেল নাজের মাঝে। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে একরাশ কার্টুন। তার সাজানো গোছানো সংসারটা কয়েকদিন ধরেই এলোমেলো হয়ে আছে। বুকশেলফের বই, শোকেসের প্লেট, বসার ঘরের শোপিস সবকিছুই বন্দী হয়ে আছে নানান সাইজের কার্টুনে। যে জিনিসগুলো কার্টুনে রাখা যায় না সেগুলো মুড়িয়ে রাখা হয়েছে বিশাল বিশাল পলিথিনে। কাল তারা উঠবে নিজেদের ফ্ল্যাটে।
এজন্যে বেশ কয়েক সপ্তাহ ধরেই গোছগাছ চলছে। নতুন নতুন কতগুলো ফার্নিচার কিনে সরাসরি ওই বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। নাজ নিজে দাঁড়িয়ে থেকে সেগুলোর অবস্থান ঠিক করেছে। এ বাড়ির বাকি জিনিসগুলো কাল সকালে নিয়ে যাওয়া হবে। হাত মুখ ধুয়ে নাজ ভিডিও কল করল শাশুড়িকে। হাসনা বেগমের সঙ্গে তার সম্পর্কটা সাধারণ শাশুড়ি বৌমার থেকে একেবারেই আলাদা। হাসনা বেগম নাজকে নিজের মেয়ের থেকেও হয়তো একটু বেশিই মনে করেন। ধমক দেন, শাসন করেন, আবার ভালোবাসেন। শাশুড়ি জাতির মানুষদের প্রধান সমস্যা হল পুত্রবধূ ছেলেকে একটু অতিরিক্ত যত্ন করলেও তার গা জ্বলে ওঠে। তবে এক্ষেত্রে হাসনা বেগম ব্যতিক্রম। তিনি সবসময়ই নাজকে বলেন সাইমের অতিরিক্ত খেয়াল রাখতে। নাজ ভিডিও কলে তাকে ঘরের অবস্থা দেখাতে দেখাতে বলছে, দেখুন আপনার ছেলের কাণ্ড। চামচ টামচ আবার কার্টুনে নিতে হয় নাকি? একগাদা কার্টুন এনে এসব আমাকে দিয়ে গুছিয়েছেন। হাসনা বেগম বিজ্ঞ গলায় বললেন, কার্টুন ছাড়া আর কি সে নেবে বৌমা? সাইম তো ঠিকই করেছে। এই ব্যস্ততার মধ্যে ছেলেটার কথা শুনবে। ব্যস্ততা ছাড়াও সবসময়ই বড়দের কথা শুনতে হয়। আমি তো শুনি। আমি তো বলিনি যে শোন না। সাইম কোথায়? ওকে দাও তো। সাইম একরাশ কার্টুনের মাঝে বসে টিভিতে চ্যানেল ঘোরাচ্ছে। বাড়ির প্রায় সবকিছু খুলে রাখা হলেও টিভিটা এখনো দেয়ালের সঙ্গে আটকে আছে। নাজ তার পাশে বসে ফোনটা ধরিয়ে দিল সাইমকে। হাসনা বেগম আবারও তার বিজ্ঞ গলায় বলে উঠলেন, শোন বাবা, তরকারি কাগজগুলো আগেই আলাদা করে রাখো। ওগুলো কারো কাছে দিবি না, সবসময় নিজের সঙ্গে রাখবি। সাইম স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে মা। আর শোন, মিস্ত্রিদের তারা দিবি না। তাহলে দেখবি কিছু না কিছু ভেঙে ফেলছে। সাইম স্বভাবসুলভ হেসে বলল, শিফট করছি আমরা, আর টেনশনে অস্থির হয়ে যাচ্ছ তুমি। এত টেনশন করো না তো মা। আচ্ছা করলাম না। শোন বাবা, তোদের দুজনের সঙ্গেই আমার জরুরি কথা আছে। বৌমা, মন দিয়ে শুনবে কিন্তু। নাজ বলল, জি মা, বলুন। আমি দিন দিন বুড়ি হচ্ছি, আমারও একটা শখ আহ্লাদ আছে। নাজ ফিক করে হেসে উঠে বলল গলায়, সে কি মা? এই বয়সে আপনার আবার বিয়ে করার শখ হয়েছে? আহ বৌমা, সব সময় ফাজলামি করবে না তো। ফাজলামি করলাম কোথায়? আপনি তো আর অন্য কাউকে বিয়ে করবেন না, বাবাকেই করবেন। কোনাকে বলি এবারের ঈদে সুন্দর একটা আয়োজন করতে। আমরা হৈহুল্লোড় করে আবারও আপনাদের বিয়ে দিই। হাসনা বেগম বিরক্ত গলায় বললেন, একটা জরুরি কথা বলতে শুরু করলাম, আর শুরু হয়ে গেল তোমার আজগুবি কথা। ধুর, আর কথাই বলবো না। আচ্ছা আচ্ছা সরি। বলুন কি বলবেন? হাসনা বেগম দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বললেন, সেদিন আমার বড় আপা বাড়িতে বেড়াতে এসেছিল। ওর দুই নাতি নাতনিদের নিয়ে। একটার বয়স 5 আরেকটা 3। কি সুন্দর ভাঙা ভাঙা গলায় দাদি ডাকে, শুনলেই প্রাণটা জুড়িয়ে যায়। সাইম নির্বিকার ভঙ্গিতে বলল, তাহলে তোমাকেও দাদি ডাকতে বলতে। সম্পর্কে তুমিও তো ওদের দাদি হও। অন্যের নাতির মুখে দাদি ডাক শুনে লাভ কি? কথায় আমার নিজের নাতি পুতি থাকবে, ঘর জুড়ে কলকল করে বেরাবে। বৌমা, আমি না হয় সাইমের সঙ্গে কথায় পারব না, কিন্তু তুমি তো বোঝো। বিয়ের কতগুলো বছর হয়ে গেল। তুমি বলো, এই যে নতুন বাড়িতে যাচ্ছ, বাচ্চা কাচ্চা ছাড়া ঘরটায় ফাঁকা ফাঁকা লাগবে না? সাইম বলল, কি যে বলো মা। তোমার বৌমা তো নিজেই বাচ্চা। ঘর ফাঁকা ফাঁকা লাগার কি আছে? নাজ হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। এই ছেলেটার লাজ লজ্জা দিন দিন উবে যাচ্ছে নাকি? নিজেই বাচ্চা মানে? আমি যখন তোকে পেটে ধরেছিলাম তখন আমার বয়স কত ছিল? 17 বছর। তোমাদের যুগে ওসব লিগ্যাল ছিল মা।
এই যুগে এসে 17 বছর 11 মাস বয়সী বাচ্চা মেয়েটাকে বিয়ে করে যে জেলে যেতে হয়নি, এটাই ভাগ্য ভালো। সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠল নাজ। এই কথাটা সাইম এখনো মনে করে বসে আছে। সাইম ফোন রাখতেই নাজ হাসি মুখে বলল, আপনার আমাকে এখনো বাচ্চা মনে হয়। সাইম নিমিষেই এক হাতে জড়িয়ে ধরে বুকের মধ্যে টেনে এনে বলল, এখনো মানে? ইউনিভার্সিটিতে উঠে কি নিজেকে খুব বড় মনে হয়? থু। শোনো নাজ, তুমি সবসময়ই আমার কাছে বাচ্চা থাকবে। নাজ হঠাৎই অন্যমনস্ক ভঙ্গিতে বলল, মা তো ভুল কিছু বলছিল না। সাইম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নাজের দিকে। আপনার ইচ্ছা করে না বাবা হতে? সাইম সূচক মাথা নেড়ে তার মাদকতাম কণ্ঠে বলল, করে তো। এই উইল বি দ্য হ্যাপিয়েস্ট অন দ্য ডে আই বেকাম আ ফাদার। কিন্তু এখন না। কেন? আমার বউটা নিজেই তো এখন বাচ্চা, তাই। সে আগে বড় হোক, তারপর দেখা যাবে। চলবে।